তো না স্কলারশিপ নিয়ে চলে গেলাম গিয়ে সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে 1984 সনে আমি দ্বিতীয় বেকারত্ব অর্জন পাই। তো আমার সেই নাম্বার থেকে এবং আমার সেই শিক্ষাগত যোগ্যতা দুটা ডিগ্রি আমার অলরেডি। তো ওই আমার ইউনিভার্সিটি থেকে বেশি দূরে নয় একটা কোম্পানি যে হেলিকপ্টার তৈরি করে, তারা আমাকে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে ওরা নিযুক্ত করলো, নিয়ে গেল। তারপর পরই আমেরিকার ওই আর্মি, ইউএস আর্মির মিশন হোমে মাইকম একটা ডিভিশন আছে যারা মিসাইল তৈরি করে, তারা এসে ওই কোম্পানির সঙ্গে কথা বলবো যে ওরা চালকবিহীন হেলিকপ্টার তৈরি করতে চায় ওই আমেরিকার আর্মির জন্য। এটা একটা গোপনীয় হেলিকপ্টার হবে, তাদের কাজে লাগবে। তো তার জন্য ওটা তাদের করতে চায়। তো আমাকে প্রপোজালটা দেওয়া হলো, কোম্পানির যে সিইও ছিলেন তিনি আমাকে দিলেন। তো আমি দেখে স্টাডি করে বললাম, ওই আর্মি জেনারেল যে আসছিলেন কথা বলতে, আমি তাদেরকে বললাম আমি যাবো। এই কথা বলার পর আমার সাহস থেকে ওনারা বলে, ঠিক আছে $5 মিলিয়ন দিলাম তোমাকে, তুমি এটা তৈরি করবে, 2 বছরের সময় করবে। সেই 1984 সনের কথা, তখন $5 মিলিয়ন কিন্তু এখন $5 বিলিয়ন সমান। তো উনি দিলেন। তো আমি সেই 2 বছর সেই আধা দূর ফিরে লেগে এই 16-17 ঘন্টা করে পর্যন্ত আমি কাজ করেছি। ওটাকে ঠিক 2 বছর পরে আমি ওটা তৈরি করেছি। করে আমি সেই জেনারেলকে জানিয়ে দিলাম যে এটা রেডি হয়ে গেছে, আপনি এটা টেস্ট করে দেখেন এটা কতটা কি করেছে। তো ওনারা সেটাকে নিয়ে চলে গেলেন সেই নিউ মেক্সিকো, আরেকটা আমাদের স্টেট যেখানে গোপনীয় জিনিসপত্র, সরকারের গোপনীয় জিনিসপত্র টেস্ট করে আমাদের সাথে কাউকে যেতে দেয় না, আর্মির লোক ছাড়া, আর আমাদের কোম্পানির সিইও ছাড়া, আর আমাকে ছাড়া যেতে দেয়। তো সেখানে সেটা টেস্ট করা হয়েছে, সেটা পাওয়ার পর এই তখন তারা ডিক্লারেশন দেয় যে আমি এটা ইনভেন্টর এবং ফাদার অফ দ্যাট ফার্স্ট হেলিকপ্টার। এই তো প্রথম আমাকে সেটা ডিক্লারেশন দেওয়া হয়। এই তো হলো তারপর আমার প্রথম আবিষ্কার। তারপর সেখান থেকে আমার ওই আরেক ইউনিভার্সিটি আমাকে মাস্টার্স করতে ফুল স্কলারশিপ দিয়ে আমাকে অফার করে। তো আমি চলে এলাম, সেখানে মাস্টার্স করলাম এয়ারপ্লেনের অ্যারোডাইনামিক্স নিয়ে। তারপর সেখান থেকে আমি আরেকটা ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে সেকেন্ড মাস্টার্স করলাম হেলিকপ্টারের অ্যারোডাইনামিক্স নিয়ে। তো তারপরে সেখান থেকে গেলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস, যেটা অস্টিনে, সেখানে ওই রকেটের উপর ডক্টরেট করতে। তো এই পুরা যে ডিগ্রিগুলা, 2টা ব্যাচেলার ছিল 8 বছর, 2টা মাস্টার ছিল 4 বছর, 12 বছর, আর 3 বছর হলো আমার ডক্টরেট করতে। 15 বছর আমি ইউনিভার্সিটির শিক্ষায় কাটিয়েছি। কাটানোর পর আমি যখন ডক্টরেট করলাম, ডক্টরেট করার পর ডক্টরেট করাকালীন 2 বছর আমাকে আবার নাসা আমাকে নিয়ে গেছে হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য, এটা বিজ্ঞানী হিসাবে। কারণ আমি তো রকেট বিজ্ঞানীর উপরে ডক্টরেট করছি, নাসা আমাকে বিজ্ঞানী হিসাবে তখন নিয়ে যায়। এটাই নাসার বিজ্ঞানী হিসাবে আমি কাজ করি প্রায় 2 বছর। তো আমি ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর ফিলাডেলফিয়াতে একটা ইউনিভার্সিটি আছে বলে ড্যাক্সেল ইউনিভার্সিটি, সেখানে আমাকে প্রফেসর হিসাবে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো সেখানে আমি চলে আসি। তো ওই সময় ওইখানে আবার ফিলাডেলফিয়াতে আবার বোয়িং কোম্পানি রয়েছে আবার। তো সেই বোয়িং কোম্পানি আমাকে অ্যাপ্রোচ করে যে আপনি প্রফেসরি করবেন, আসুন না আমাদের সঙ্গে, আপনার আগে একটা আবিষ্কার আছে, এখন আপনার এরকম মেধা, এখানে আমাদের এত আমরা প্লেন তৈরি করি, আসুন আমাদেরকে আরো প্লেন বানাতে সাহায্য করে। তো আমি আর এমন পরিমাণ স্যালারি দিতে আমাকে অফার করলে আমি না করতে পারলাম। তো আমি সেখানে রাজি হলাম, এবং তবে কন্ডিশন দিলাম এটা যে আমি প্রফেসরি করার জন্য পছন্দ করি, বানাতেও জন্য পছন্দ করি, প্রফেসরি করতেও পছন্দ করি। তো ওনারা বোয়িং থেকে বললো যে ঠিক আছে, তোমার চাইলে আপনি আপনার প্রফেসরশিপও রাখতে পারবেন, আবার আমাদের এখানে কাজ করতে পারবেন। এই তো আমি তখন তারপর সেখানে আমাকে তার 1 বছর পরে আমাকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসে বোয়িং। মনে একটা হেলিকপ্টারের প্রপোজাল দেয় করার জন্য, যেটা পৃথিবীর কেউ দেখেও নি, কেউ শোনেও নি, আর পৃথিবীর আগেও তখন আজ পর্যন্ত সেটা হয়নি। তো আমি দেখে সেটা হাতে রুখে নিলাম। প্রায় 1000 মতোই ইঞ্জিনিয়ার হবে, এরোস্পেস ইঞ্জিনিয়ার হবে, এরা সবাই একসাথে হলো আমাকে সাহায্য করার জন্য। তো সেটা 26 বছর ধরে চেষ্টা করে গত 2 বছর আগে সেটা সম্পন্ন করেছি। এইটা হলো আমার দ্বিতীয় আবিষ্কার। তো ওটার নাম হলো V22 অসপ্রে। ওটাতে আপনার প্রায়
55-56 জন লোক ধরে, আর মিলিটারি ধরে 46 জন। 3 জন লোক চালাতে হয়, একটা পাইলট, একটা কো পাইলট, আর এগুলো ফ্লাইট ইঞ্জিনিয়ার 3 জন। এটা পাইলট বিহীন না, এটা পাইলট বলা, কারণ এটা এটা বিশাল হেলিকপ্টার। ওটার দরকারটা হলো আপনার বন্যা দুর্গত এলাকায় বা যেখানে শত্রুপক্ষের এলাকায় তার সোলজাররা যদি কোনো বিপদে পড়ে সেখানে দিয়েছে। তো কথা হলো যে এটা কিভাবে এটা এত উন্নত মানের হেলিকপ্টার হলো, যা আগে কোনোদিন হয়নি। এর বিশেষত্বটা কি? এটা বিশেষত্বটা হলো এই যে এটা হেলিকপ্টারের মতো মাটি থেকে আকাশে উঠে তারপর এয়ারপ্লেনের মতো সামনে দিকে আগিয়ে যায়। হেলিকপ্টার কিন্তু সব হেলিকপ্টার উঠে হেলিকপ্টারের মতো আগিয়েও যায়, হেলিকপ্টারের মতো 100-150 মাইল ব্যাগে, আর এটা যায় 450 মাইল ব্যাগে ঘন্টায়, এয়ারপ্লেনের মতো। ওঠার পর নির্দিষ্ট উপরে ওঠার পর বাস 450 মাইল ব্যাগে এয়ারপ্লেনের মতো যায়। এটা পৃথিবীতে কারণ নাই, এটা আমার তৈরি। সেটার খবরই এই 9 পায়, সে মেয়ে এসে কিভাবে আমাকে খুঁজে বের করে। হ্যাঁ, ও যোগাযোগ করেছে, আমি আমেরিকা থাকছি। হ্যাঁ, ওটা পেয়ে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে, এবং তখন থেকে সে লেখালেখি করতে শুরু করে, মানে জানতে শুরু করে। আর এখন স্যার কি পরিকল্পনা বিজ্ঞানীদের স্বভাব কি, ওরা কোনোদিন কিন্তু তুষ্ট হয় না। সে যা করে মনে করে হয়তো আরেকটা কিছু অপেক্ষা করছে। আমিও তাদের থেকে অন্য কিছু না, আমি তাদের মতো। তো আমার সেই গবেষণার শেষ নেই, আমার সেই চিন্তাধারার শেষ নেই। সারাক্ষণ লেগে আছে আরেকটা নতুন কিছু আবিষ্কার করেন, যা পৃথিবীতে আজও উন্নত দেয়নি, বা যা জনকল্যাণে মানুষের উপকার লাগে। আপনারা জানতে চাইবেন যে আমার এই আবিষ্কার এই বাংলাদেশি বা কি কাজে লাগছে। আমি যখন 1996 সালে যখন বোয়িং এ জয়েন করি, তখনই কিন্তু ওই 777 যেটা বোয়িং এর সবচেয়ে বড় বিমান, মানে 747 যেটা 4 ইঞ্জিন বিশিষ্ট বিরাট বিমান, তার পরেরটাই হলো 777। ওটা হলো সবচেয়ে বড় আমাদের বোয়িং এর 747। তো তারপরে এটা হলো 777, যার মধ্যে প্রায় 450 মানুষ বলে, মানে প্যাসেঞ্জার উঠতে পারে 450। তো সেটার ডিজাইন করার পিছনে আমার অবদান রয়েছে। সেটা হতো ওয়াশিংটনে তৈরি কারখানা, সেখানে আমি ফিলাডেলফিয়া থেকে সেটাকে ডিজাইন করার জন্য সাহায্য করেছি। ওটা বহু ডিজাইনার কাজ করেছে একসাথে, আমি সেটাতে সাহায্য করেছি কাজ করার জন্য। এখন আন্দাজ করে বাংলাদেশ সেটা কিনেছে 1-2-3 সেই বিমানটা, যেটা ডিজাইনে আমার অবদান রয়েছে। পুরো বিমানটার ডিজাইনে আমার অবদান নেই, আরো ডিজাইনারদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি একটা অংশের মধ্যে কাজ করেছি, একটা অংশ যেটা ডিজাইন করেছি, এবং সবাই মিলে পুরো এয়ারপ্লেনটা ডিজাইন করেছি আমরা তৈরি করে। তারপরে 1996-এ ওটা আমরা ডিজাইন করার কাজ হাতে নিই। 1998-এ ওটা সার্টিফিকেশন পেয়ে গেছে উড়ার জন্য। এটা আপনাদের বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ বিমান বলে আর কি, আমাদের একটা এয়ারলাইন্স আছে না, জাতীয় বিমান এয়ারলাইন্স, ওদের 2টা না 3টা আছে ওই বহরের মধ্যে। তারপর 787 যেটা ড্রিম লাইনার, ওটার মধ্যেও কাজ করেছি। ওটা তো আপনারা বোধহয় 6-7টা কিনেছেন। ওই যে এখান থেকে যে আপনারা জানেন টরন্টোতে, সেটা যায় 777। তারপর 787 নিয়ে আপনারা হংকং, জাপান বা এই মিডল ইস্টে যাচ্ছে বা ইংল্যান্ডে যাচ্ছে 787 দিয়ে। কিন্তু আমার কন্ট্রিবিউশনের পিছনে ফাইটার বিমানের মধ্যে, ফাইটার বিমানের মধ্যে যেটার মধ্যে কাজ করেছি সেটা হচ্ছে F-15। সেটা হলো যেটা শুনে পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিমান হচ্ছে F-15। এত শক্তিশালী বিমান, ফাইটার বিমানের মধ্যে F-15 এর উপর কোনো বিমান হয় না, না পৃথিবীর মধ্যে না। সেটা সবচেয়ে, যার জন্য এটা আমরা আমাদের কারো কাছে বিক্রি করি না, কাউকে দিই না। এটা আমাদের জন্য। F-16 হলো সিঙ্গল ইঞ্জিনের জন্য, ওটা লকহিডে করে, আর আমরা করি F-15 বোয়িং করে, সেটা ডাবল ইঞ্জিন। কাজে F-15 খারাপ ভাবে উঠতে পারে, যদিও এটা বিমান। F-16 সেটা F-16 খুব ভালো বিমান, কিন্তু তার অর্ধেক শক্তিশালী। সবচেয়ে ভালো না, সবচেয়ে ভালো, সবচেয়ে শক্তিশালী ফাইটার বিমান হিসেবে। তারপরে আমাদের বোয়িং এর হলো F-18 আমাদের, তারপর ওটা আমাদের সব ফাইটার স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস। ওটা আমারও আগের এটা ডিজাইনটা। তো যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমি আমার মাস্টার্স করি, তখন তার কাজের প্রজেক্ট পেয়েছিলাম, তো সেইভাবে সাহায্য করি।
তো কোনো না কোনো জায়গায় আমার হাত আছে এগুলোর পিছনে। এক সময় বাংলাদেশে একটা বিমান আসতো, একটা বিমান ছিল আমেরিকা, DC-10 নামে পরিচিত। হ্যাঁ, ওটা আমার আগে, ওটা আমার সময়ের আগে, ওটা ওই 747 এর মতোই কিন্তু বড়। ইনি খুব পছন্দ করেন সেটা। হ্যাঁ, ওটার ভিতরে মানে প্রায় 500 মানুষ করবে, আর 747 এর ভিতরে 500 লোক ধরে। তো 747টা ছিল বোয়িং এর, আর DC-10টা ছিল ম্যাকডোনাল্ড ডগলাস কোম্পানির নাম ছিল ম্যাকডোনাল্ড। এখন আমরা ম্যাকডোনাল্ড ডগলাস কিনে নিয়েছি 1998 এ, 1998 সালে ওদেরকে আমরা কিনে নিয়েছি। কাজে এখন ম্যাকডোনাল্ড ডগলাস বলতে কিছু নাই, তাদের যা বিমান সব আমাদের বিমান। স্যার আপনি বিয়ে করতে মনে করছেন কোথায়? 1975 এ মার্চ মাসের 20 তারিখে এই যে ওনাকে ঢাকায়। উনি টাঙ্গাইলের। পার্শ্ববর্তী হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন স্যার ইউনিভার্সিটিতে পড়েছে, উনি ইউনিভার্সিটিতে পড়েছে। উনি এখানে ছিলেন, আমি ওখানে ছিলাম। ঢাকায়। দেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা আছে কি স্যার? হ্যাঁ? আমার দেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা কি আছে? হ্যাঁ, এই তো কাজ যেগুলো যে আমার মতো মানে একজন শিক্ষাবিদ হিসাবে এই ইউনিভার্সিটির সঙ্গে যে কোঅপারেশন করা, যাতে এরোস্পেস ইউনিভার্সিটি কিন্তু দুটা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস ইউনিভার্সিটি, আর হলো মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিস্ট। এইগুলার মধ্যে প্রোগ্রাম আছে, আমার সঙ্গে মিটিং হতে যাচ্ছে। তো এগুলার সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আমার সাহায্য পাবে। কিন্তু একজন শিক্ষাবিদ এইভাবে মানে এটা ইয়াংদের মাইন্ড, এখানে আপনাদের যে ব্যবস্থা কিছুই নাই বলতে গেলে। মানে সেখানে আমাকে মানে কবে থেকে সেটা পাওয়ার জন্য লেগেছে ইউনিভার্সিটির ছাত্ররা, কি বলবো আপনাকে, মানে মরিয়া হয়ে আছে কবে আমি আসবো দেশে। সেই কবে থেকে আমার সঙ্গে লেখালেখি করছে, স্যার আসেন, আমরা তো মরে যাচ্ছি, আমরা কিছু করতে পারছি না, আপনি না আসতে পরে কে আমাদের ধারণা দেবে কি করবো না করবো। এই তো আমি যাচ্ছি। ওরা এত ইয়াং মাইন্ড জানার জন্য, করার জন্য মনে হয় একদম বসে আছে আমাকে দেখার জন্য, শোনার জন্য, তাদের আমার কাছ থেকে ইন্সপিরেশন পাওয়ার জন্য। তো এইভাবে কোঅপারেশন চলবে, যেটা একদিনে হয় না, অনেক সময় লাগে। তো সেটা চলছে। বাংলাদেশে 20 বছর পরে আসতে আগে না, এত আসে যে বিজ্ঞানীরা যে কখন দিন হয় কখন রাত হয় জানে বলা যায় না। আমার দিন গেছে এবার, মানে সেই আর একটা জিনিস নিয়ে দেখেছি, এটা শেষ না করা পর্যন্ত ওই যে আপনার ওই হেলিকপ্টারের কথা বললাম, যেটা হাইব্রিড হেলিকপ্টারের মতো উঠে আরেকজনের মতো, ওটা তৈরি করতে আমার 26টি বছর লেগেছে। তো চিন্তা করুন কি তো ওটা শেষ না করা পর্যন্ত আমি তো সেই জন্য ডাইনে বায়ে উপরে দিচ্ছে প্রায় এয়ারপ্লেনের মধ্যে আমি বসবাস করতাম এমন অবস্থা। কিভাবে এটাকে যথেষ্ট ব্রেন গুলাকে একসময় করে আমরা এইভাবে সেজন্য আমার আশা আসতে পারে, চাইলেও আসতে পারে না, আসতে দিবে, কিন্তু আমার এটাকে কারো হাতে দিয়ে আসবো ওই রকম সুযোগ সুবিধা ছিল না, কারণ তো সবকিছু সবাইকে দেওয়া হয় না। সেটা কিন্তু মানে সত্যি কথা। কিন্তু আমাদের ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং রাইট, ডু ইট ইউরসেলফ। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং রাইট, যদি একটা যে খুব একটা ভালো কাজ সঠিকভাবে করতে হলে পরে তুমি নিজে করো। এটা এরকমই আমার আমি করে থাকি, কিন্তু এখানে মানুষের অর্থাৎ এটাও সেরকম একটা কথা। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং রাইট, প্রত্যেকদিন মত হতে হবে, জিনিসটা সব ফুটিয়ে ফুটিয়ে দেখতে হবে, অপরের হাতে ছেড়ে দিতে হবে। তার কেউ যদি একটা ভুল করে বসে, একটা ডিজাস্টার হয়, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ডিজাইনের যে পথ থাকে, তাহলে আমি কাউকে বিশ্বাস করতে পারি। আর সেরকমভাবে আমি যে ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকি, তাদের যে ডিসার্টেশনটা মানে থিসিসের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আমি নিজে ভাবে চাই সেটা রিয়াল না ফেক। এখনো আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি বাই হ্যান্ড, প্রত্যেক দিন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি বাই হ্যান্ড। তো আমার এই কথা আপনার যদি আর ভালো লাগছে স্যার। আপনার
আমার বয়স 68। আমার জন্য কোনো লিমিট নাই। আমি যতদিন আমার শরীর আমাকে কুলায়, আমার কোনো সবার জন্য না, আমার কোনো রিটায়ারমেন্ট নেই। আমার রিটায়ারমেন্ট হলো আমাকে আপনি ঠিক আছে যতদিন পর্যন্ত আমি আমার যে এখানে যে মেধা শক্তি, যতক্ষণ পর্যন্ত এটা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল বাই হ্যান্ড, ততদিন আমি কাজ চালিয়ে যাবো। এটা হলো সবচেয়ে কমপ্লিকেটেড ম্যাথামেটিক্স হলো সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওটা যদি আমি করতে পারি, তার মানে হচ্ছে আমার ব্রেনের সমস্ত সেলগুলা তখন প্রত্যেকটা কাজ করবে। তাহলে ব্রেন সেলগুলো মরে যায়। ওনার সাথে আসতে পরে একটা সেকেন্ড জন্য আসতে পরে ওই একটা করে মরতে শুরু বুঝতে পারবেন এই অলসতা কি ব্যাপার। তারপর যখন অনেক বেশিরভাগ মরে যায়, তখন আর আপনার কাজ করতে ইচ্ছা করবে না। কারণ ওইগুলা যেগুলা সবগুলা একসঙ্গে মিলে যেগুলো সহযোগিতা করে, তার অর্ধেক জেগে আছে, রাতে অর্ধেক জেগে দিবে। কাজে আপনি কাজটা আজকে উৎসাহিত পাবেন, আর পাইলে পেলেও কাজটা আপনি সলভ করতে পারবেন, ওই ম্যাথমেটিক্স আপনি সলভ করতে পারবেন, বা এই যে ফিজিক্সের কনসেপ্টটা বুঝতে পারবেন। স্যার আমি একটা কথা জানতে চাই, তো আপনি তো আপনার বক্তব্যে ফুটে উঠছে যে আপনি একটা অজপাড়াগাঁ থেকে এবং আমাদের পটিয়াতে বনগ্রাম স্কুল থেকে আপনি একদম মেধাবী ছাত্র হয়ে আপনি আপনার কেরিয়ারতে শাইন করেছেন, কিন্তু আপনি আপনার আমেরিকাতে আপনি শাইন করেছেন এবং আপনার যে আবিষ্কার, এটা আমাদের বাংলাদেশ কতটুকু এটার দাবি রাখে বাংলাদেশ গভর্নমেন্ট। আর স্পেশালি জানতে চাই, এই গ্রাম আপনার গ্রাম, এটা আপনার মাতৃভূমি, আপনার যে বিজ্ঞানীর পেছনে এই আবিষ্কারের বাহিরেও এখানকার আপামর জনতা এবং হতদরিদ্র মানুষের কল্যাণে আপনার কোনো কিছু কি, আপনি তো একজন স্বাবলম্বী মানুষ, আপনি বলেছেন আপনার এমন স্যালারি ওনারা দিতে চেয়েছে, আপনি নিজে এটা লুফে নিয়েছেন। তো আমরা আশা রাখছি যে আপনার মাধ্যমে আমাদের এই তল্লাটের, আমাদের এই আপামর জনসাধারণ কিছু কি পেতে পারে কিনা, কোনো ফাউন্ডেশন, কোনো হতদরিদ্র দারিদ্র বিমোচনে কোনো কাজ আপনি করতে আগ্রহী কিনা স্যার, একটু জানাতে। প্রশ্নের জবাব দিচ্ছি যে আমার আবিষ্কার বাংলাদেশে কি কাজে লাগছে। ওনাকে এই উত্তরটা দিচ্ছিলাম যে 777 যা বাংলাদেশ 3টা কিনেছে, 7878 উপর আমি কাজ করেছি, ডিম লাইনের উপর কাজ করেছি, 6টা ডিম লাইনার আছে বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ বিমানের। কিন্তু আমার আসলে ছিল আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এটার দাবিদার হতে পারে কিনা, যে আপনি এটার আবিষ্কারক, আমার বাংলাদেশের নাগরিক এটা আবিষ্কারক, আমার ওইটা না, বাংলাদেশ ব্যবহার হচ্ছে কিনা এটা না, সেটা আমার বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবে কিনা, দাবি করবে কিনা, তাও তো আমি জানি না। কারণ এটা বাংলাদেশের গভর্নমেন্টের ইচ্ছার উপর নির্ভর করে। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা দাবি করে, আমি আমেরিকান গভর্নমেন্ট অস্বীকার করবে না। বুঝতে পেরেছেন? আর আমাদের আর একটা প্রশ্নের উত্তর, প্রশ্ন করেছিলেন যে এখানে কল্যাণের জন্য, হ্যাঁ সেটা আমার মাথায় আছে, যে আমি চিন্তা করে দেখি। ধন্যবাদ স্যার, আপনার কাছে এমনটাই আশা করি আমরা। থ্যাংক ইউ। বাংলাদেশের জন্য চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশে স্পেস ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তো তারা ওই একদিন নিজেরাই বিমান তৈরি করতে পারে। এটি হলো আসল লক্ষ্য, যে একটা বিমান তৈরি করতে যে পরিমাণ টাকা লাগে, $250 বিলিয়ন লাগে, মানে $250 বিলিয়ন লাগে একটা বিমান কিনতে। কাজে এটা কেনা সহজ, আর এটা বানাতে গেলে যে ফ্যাক্টরিতে লাগবে আপনার $1 ট্রিলিয়ন লাগবে, যেটা যে পরিমাণ টাকা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের বাজেটিং রোবটে 470 মিলিয়ন, তার 3 গুণ পরিমাণ পয়সা লাগে খালি একটা এয়ারপ্লেনের ফ্যাক্টরি তৈরি করতে, সারা দেশ চলবে কেমন করে। কাজেই এটা একটা অসম্ভব ব্যাপার বাংলাদেশের জন্য। বাংলাদেশকে ওরকম করতে হলে পরে মিডল ইস্টের মতো দেশের উপর ধনী হতে হবে। দেখুন তাকিয়ে, যেমন সৌদি আরব কত ধনী দেয়, একটা বিমান ফ্যাক্টরি নেই। তারপরে সৌদি আরবের যতগুলো দেশ আছে, সৌদি আরব কিংবা কাতার বা যত মিডল ইস্টের যতগুলো সবাই ধনী, তেলের ধনী, একটি বিমানের ফ্যাক্টরি নেই। কেন?
তার কারণ এটা সাংঘাতিক ব্যয়বহুল। তারপরে সেটা খরচ করে যখন বিমানটা তৈরি করা হয় তখন সেই বিমানের দামটা যেটা সেটা হয়তো গরিব দেশটা কিনতে পারে। তাও তো নিজের পয়সাতে ক্যাশ পয়সাতে কিনে না, লোন নিয়ে কিনে পরে আস্তে আস্তে পেমেন্ট দিয়ে যাওয়া চলে। পরে যখন পেমেন্ট না দিতে পারে তখন এটা আবার বিক্রি করে দেয়। তো এইভাবে হওয়ার জন্য যে আমার যে বিধান এটা বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো আগামী হয়তো জানি না হয়তো 100 বছর সম্ভব হবে কিনা একটা বের করে দেওয়া। কারণ আমাদের বিমান তৈরি না আরো কত কিছু অভাব রয়ে গেছে। শুধু একটা বিমান ফ্যাক্টরি তৈরি করে তার দেশটা যদি আপনার দেউলিয়া হয়ে যায় তাহলে আপনারা কিন্তু খুশি হবেন না, যে সরকারকে মারতে যাবে না। কাজে এটা সরকার করবে না। তো কি করবে ওরা সরকার? ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে। আমার মতো এরকম লোকের সাহায্য যদি পায় তাহলে ওরা সুশিক্ষাটা পাবে। এখন কিছুই শিখছে না ওরা, কারণ যা শিখছে ওদের বিমান কোনদিনই বানানো শিখতে পারবে না। কারণ ওদের সেই ওদের লেখাপড়ার মান, গুণগত মান কতটুকু সেটা দেখার কেউ নাই। কারণ আমাদের যেখানে আমেরিকাতে আমরা যারা প্রফেসর আমাদের ডক্টর ডিগ্রি আছে, আর এখানে যারা পড়ায় তারা ব্যাচেলার। সে তো নিজেই একজন ছাত্র, সে আবার পড়াচ্ছে আরেকজন ব্যাচেলার ডিগ্রি হোল্ডার। সে কি জ্ঞান দিবে? তার মাস্টার্সের যে মাস্টার্স কোর্সে যে সাবজেক্টগুলো লাগে এটা সে পড়েনি করবে। আর ডক্টরেট করতে গেলে পরে যে ব্রেইনের পাওয়ার লাগে আর যেরকম আরও উচ্চ লেভেলের যে কোর্স লাগে সেগুলো সে কোনোদিনই করে। তো সে পড়াচ্ছে, চিন্তা করুন কী অবস্থা। তো যেমন ধরুন মানে একজন ব্লাড ডিভিশনের লোক যদি একটা স্কুলে পড়ায় সে কি একটা ছাত্র তৈরি করবে বলুন তো আমাকে। তো সেই অবস্থায় এখানে যদি ফার্স্ট ক্লাসে পড়ায় থাকে ব্যাচেলার ডিগ্রি, কিন্তু সে তার সমকক্ষ ছাত্রকে পড়াচ্ছে, সে তার জ্ঞান তো লিমিটেড, কিন্তু ওই ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত সে তার ডক্টরেট ডিগ্রি জ্ঞান নেই। তাকে সেই ছাত্রের জীবনে চোখে আলো দিবে কী করে? সম্ভব না। তো চেষ্টা করতে হবে যাতে এখানকার ইনস্টিটিউশনগুলো ডক্টরেট ডিগ্রি দেওয়ার উপযুক্ততা আনে। তার জন্য তারা আমাকে সহযোগিতা। তো সেই ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। এই সাহায্যটা অনেকটা পরোক্ষ হতে হবে, প্রত্যক্ষ প্রত্যক্ষ। গরিব দেশ সাধারণত পরোক্ষ সাহায্য বেশি বড় হয়। প্রত্যক্ষ সাহায্যের যে খরচ সেটা আপনারা দিতে পারবেন, এটা সম্ভব না। যার কথা একটু আগেই বললাম, $1 ট্রিলিয়ন লাগবে একটা ফ্যাক্টরি তৈরি, যা বাংলাদেশে 2, 5, 10 বছরের বাজেট বা এরকম কিছু একটা অবাস্তব। হ্যাঁ, হ্যাঁ, আমি ঘুমাই 6 থেকে 7 ঘন্টা। আমার কোনো টাইম টেবিল না। আমি যখন যাই তখনই আমার কোথাও সই করতে হয়, আমার কোথাও সাইন করতে হয়। কারণ আমার সেই জন্য আমি 16 ঘন্টা কাজ করলে কিছু করবে না, 6 ঘন্টা কাজ করলে কারণ এটা ওরা জানে যে আমার কাছে ওরা পাবে বই, আমাকে ওরা বেশি দিতে পারবে। আমার কাছে পাবে মোর দেন আমাকে যা দিবে। এই নিয়ে কোনো কেউ কিছু বলবে না। আমি বলি শিক্ষক বিষয়ে বলি, আমাদের তো প্রথমে আমার বক্তব্য করতে হবে আমাদের এখানে বিজ্ঞান অবস্থা বাংলাদেশে আর মফস্বল তো এটা খুবই খারাপ অবস্থা। এখন এই আপনি বলছেন যে আমাদের করিয়ে দিয়ে আপনি জন্মস্থান মাতৃভূমি, আপনি আপনার এই শিক্ষাক্ষেত্রে সামাজিক জগতে আপনি অবদান রাখেন। আমাদের বিশেষ করে স্কুল লেভেলে মাধ্যমিক লেভেলে যেটা এখানে যে শিক্ষাভিত্তিক যে আপনার নামে ডক্টর হুমায়ুন কবির মানুষ জানলো যে মফস্বলের ওষুধ পাড়াগার থেকে একজন সে আজকে আছে আমেরিকায়। হ্যাঁ, একটা শিক্ষাভিত্তিক বিজ্ঞান স্টুডেন্টকে নেওয়া যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন। এখানে এই সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা টিচার আছে, আমরা একটা ভিত্তি চালু করতে পারি যে শুধু বিজ্ঞানের স্টুডেন্টদেরকে হ্যাঁ আমরা একটা ভিত্তি দিয়ে উৎসাহিত করলাম। তারা করে দিচ্ছি বলে মাধ্যমিক সুন্দর মতামত। আমি একটু ভোট করে স্টুডেন্টকে আমরা এই শিক্ষাবিদ্যা আওতায় আমরা নিয়ে আসলাম। বিজ্ঞানে যারা ভালো করবে এবং এই সারা আপনারা মিলে একটা সলিউশন করলে প্রতি বছর এইটা তাদের স্কুলটা বৃহৎ স্কুল সারা
হ্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে এই ব্যাপারে আপনি না, আমি ভেবে করি। তাহলে আজকে উঠি আমাকে আমার জন্ম সাল 55 1955 আমার বয়স হলো 68 বছর এখনো কর্নেল থেকে পাশ করা পঞ্চম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি কর্নেল ইউনিভার্সিটি